আপনি আনইউজেড তো, প্লিজ ডোন্ট মাইন্ড। অ্যাকচুয়ালি ভার্সিটিতে পড়া অবস্থায় অনেক মেয়ে রিলেশনে জড়িয়ে পড়ে। তাদের ভাষ্যমতে দিস আর ডিপ লাভ অ্যান্ড দেয়ার সো কল্ড লাভ ফিনিশ ইন দ্য বেডরুম। ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই অ্যাম সেইং? পাত্রবেশে সামনে বসে থাকা লোকটার অনর্গল বলে যাওয়া কথাগুলো শোনার পর আপাতত লজ্জায় মুখ থমথমে করেছে অথই। এতটা খোলামেলা কথাবার্তা মোটেও আশা করেনি অথই। প্লিজ ডোন্ট হেজিটেট, টেল মি অ্যাবাউট ইউ। আব্বু, আব্বু একটু এদিকে আসবে? অথই ওর বাবাকে ডাকছে। এদিকে বেচারা পাত্রপক্ষ নড়ে চড়ে বসেছে। সে যে মৌমাছির মৌচিকায় ঢিল ছুঁড়েছে ভালোভাবেই আন্দাজ করতে পেরেছে। মেয়ের ডাক শুনে ছুটে এলো বাবা। সেই মেয়েকে নরম সুরে জিজ্ঞাসা করলো, কিছু লাগবে? অবশ্যই, একটু শান্তি চাই আমি। তুমি কি এই মুহূর্তে এই লোকটাকে আমার চোখের সামনে থেকে চলে যেতে বলবে? আফজাল আহমেদ মেয়ের কথা শুনে পাত্রের দিকে তাকালেন। পাত্র মাথা নিচু করে বসে আছে। অথইর বাবা ব্যাপারটা ঘাটালেন না, অথইকে ঘরে চলে যেতে বলল। তারপর নিজেই দৌড়ে গেলেন ড্রয়িং রুমের দিকে। জানাতে হবে তো যে তাদের মেয়ে ছেলেকে পছন্দ করেনি। অথই চলে যাচ্ছিল, কি মনে করে আবার ফিরে এলো। পাত্রের সামনে দাঁড়িয়ে বলল, তুই নিজে আনইউজড কিনা আগে সেটা প্রুভ কর। নিজেরা মেয়েদের ভালোবাসার দোহাই দিয়ে হোটেলে ডেকে সবকিছু লুট করিস, আর বউ খুঁজতে এসে আনইউজড বলে মুখে ফেনা তুলিস। আমার চোখের সামনে আবারও কোনোদিন যদি পড়িস, আইশ্বর সেদিন তোকে আমি জুতা পেটা করব। কারণ আজকের ব্যাপারটা আমার জন্য টোটালি এম্বারেসিং। বিয়ের জন্য বেশ কয়েকদিন ধরেই ওর বাবা প্রেশার দিচ্ছিল। এক সময় হাল ছেড়ে দিয়ে অথইদার বাবাকে বলল ভালো পাত্র দেখতে। অ্যান্ড ভালো পাত্র পাওয়াও গেছে ওর বাবার আফজাল আহমেদের ভাষ্যমতে। ওয়েস্টার্ন ইউনিয়ন ব্যাংকে চাকরি করা সুদর্শন এই লোকের মুখের কথা শুনলে আপাতত তার পারিবারিক স্ট্যাটাসের দিকে যাবে না। অথইর জন্য সে মোটেও উপযুক্ত নয়। অথই ওর ঘরে এসে অন্যটা বিছানায় রেখে কিছুক্ষণ পায়চারি করলো। অসম্ভব রাগ হচ্ছে। মানুষ কিভাবে পারে একটা ছেলে একটা মেয়েকে কতভাবে হ্যারেস করতে পারে তা আজকে সেটার ডেমো দেখলো বোধহয় সে নিজেই। পথে ঘাটে ঘরের বাইরে আত্মীয় অনাত্মীয় প্রতিটা মানুষের কাছে তাদের বুলিংয়ের শিকার হতে হয়। মেয়েদের কোথাও শান্তি নেই। ঘণ্টাখানেক পর অথই মাত্র পড়া শেষ করে ঘুমাতে যাচ্ছিল, তখনই ওর মা সাবিনা দরজায় নক করলো। ভেতরে এসো। সাবিনা দরজা খুলে ভেতরে এলো। মেয়ে মশারি টাঙিয়েছে। সাবিনা মুচকি হেসে রিডিং টেবিলের কাছ থেকে চেয়ার টেনে এনে বসলো। তোর বাবার মতো তোরও কি মশারি না টাঙালে ঘুম আসে না? মশারির ভেতরে বসে হাই তুলে অথই পা দুটো ভাঁজ করে বসলো। মায়ের কথা শুনে মিছে রাগ দেখিয়ে বলল, বাবার মতো বললে কেন মা? পৃথিবীর সবাই মশারি টাঙিয়ে ঘুমায়, তাই বলে কি সবারও আমার বাবার মতো অভ্যাস আছে? মশার জ্বালাতনে মশারি টানানো লাগে, নয়তো প্রতিদিন কার ভালো লাগে মশারি টানাতে? সাবিনা প্রসঙ্গ বদলে ফেললেন। অথই ওর মায়ের মুখের দিকে তাকিয়ে আছে। ওর মা যে এখন এই ঘরে বসে আছে তার পেছনে বিশেষ কারণ আছে, নয়তো রাত 11টার পর ওর মা কখনোই ওর ঘরে আসে না। প্রহরকে তোর কেমন লাগে? জাস্ট ডিসগাস্টিং। অথই প্লিজ, তুমি এখন প্রহরের ব্যাপারে আমার সঙ্গে কথা বলতে এসো না। একটা চরিত্রহীন ছেলের কথা তোমার মেয়ের সঙ্গে আলাপ করতে তোমার মুখে বাজছে না? প্রহর মোটেও খারাপ নয়, বিদেশে বড় হয়েছে, কিছুটা ওপেন মাইন্ডেড। বাংলাদেশের কালচারের সম্পর্ক কি বা জানে, হয়তো সেদিন ভুল করেই। থাক মা জননী, তুমি আর কষ্ট করে প্রহরের ব্যাপারে আমাকে মোটিভেট করো না। আমার দিন এতটাই খারাপ আসেনি যে প্রহরের মতো মানুষকে নিয়ে গসিপ করতে হবে। অথই গায়ে কাটা টেনে শুয়ে পড়ল। শরীরটা বড্ড ক্লান্ত লাগছে। এত এত প্রহর নীলদের মতো কাপুরুষের ভিড়ে অথই স্বপ্নের মানুষটা কই আছে কে জানে। আর কতকাল অপেক্ষা করলে দেখা মিলবে তার স্বপ্ন পুরুষের। সাবিনা মেয়ের ঘরের লাইট অফ করে দরজা বন্ধ করে বের হয়ে এলো। ডাইনিং টেবিলের কাছে আসতেই অথইর বাবার সঙ্গে দেখা হয়ে গেল সাবিনার। সাবিনা আফজালের সামনে দাঁড়িয়ে বলল, অথই, প্রহরের বউ এটা জানার পরও তুমি কি করে অন্যত্র অথয়ের বিয়ে ঠিক করেছ? নাজিফা আপা শুনলে?
নাজিফা আপার সঙ্গে কথা হয়েছে আমার। বাল্যকালে হওয়া প্রহর এবং অথর বিয়ের সমাপ্তি এবার নিজ হাতে করবেন তিনি। আগামী 3 নভেম্বর তিনি দেশে আসবেন প্রহরকে সঙ্গে নিয়ে। এবার আমার মেয়ে মুক্ত হয়ে যাবে সেই বাল্যবিয়ের সম্পর্ক থেকে। কিন্তু অথৈকে সব বলবো, সবটা জানাবো, তবে নাজিফা আপা দেশে আসার পর। তুমি এখনই কিছু বলতে যেও না, নয়তো হিতে বিপরীত হতে পারে। সাবিনা আর আফজাল সারা রাত ঘুমাতে পারলেন না মেয়ের অনিশ্চিত ভবিষ্যতের কথা ভেবে। তারা যে প্রহরের কাছে অথৈকে দেওয়ার কথা ভেবেছিলেন সবটাই যে ভুল ছিল আজ তা হাড়ে হাড়ে টের পাচ্ছে। 5 তারকা হোটেলে 5th ফ্লোরে একটি কনফারেন্স চলছিল। বিগ ওয়াশন ইন্ডাস্ট্রিজ আজ 50 বছর পূর্তি উপলক্ষে গ্র্যান্ড পার্টি থ্রো করেছে এহসান মির্জা। সেই পার্টিতে এহসান মির্জার পাশেই হাস্যোজ্জ্বল প্রহর মির্জাকে দেখে পার্টিতে থাকা মেয়েরা মরমেরে মরে যাচ্ছিল। একটুখানি সুযোগ হচ্ছিল তারা কখন প্রহরকে একা পাবে। সেই মাহেন্দ্রক্ষণ খুব দ্রুত চলে এলো। প্রহর ওয়াশরুমে চলে যায়। বেসিনের কল ছেড়ে চোখে মুখে পানি দিয়ে টাওয়াল দিয়ে মুখ মুছে আয়নায় মুখ দেখছিল। ঠিক তখনই আয়নায় তার প্রতিবিম্বর পাশে নারী প্রতিবিম্ব দেখতে পেল। প্রহর চিনতে পারল না মেয়েটাকে। আগে দেখেছে বলে মনে পড়ল না। বেশভূষা এবং চেহারার গড়ন বলে দিচ্ছে মেয়েটা এখানকার স্থানীয়। আমেরিকানদের চেহারা কখনোই মায়াময় হয়নি প্রহরের কাছে। খুব সাধারণ আদলে গড়া হয়েছে তাদের। প্রহর পাশ কাটিয়ে চলে যাচ্ছিল। ঠিক তখনই অভাবনীয় কাণ্ড ঘটিয়ে ফেলতে যাচ্ছিল মেয়েটি। কিন্তু বাদশাদের প্রহর মেয়েটাকে এক ধাক্কা দিয়ে নিজের কাছ থেকে দূরে সরিয়ে দেয়। যদিও প্রহরকে স্পর্শ করতে পারেনি, তবুও যেন প্রহরের ইচ্ছে করছিল মেয়েটার গলা চেপে ধরে মেরে ফেলতে। হ্যালো বন্ধুরা, যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব অপশানটায় ক্লিক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন পরবর্তী পর্বগুলো দেখার জন্য। ফালতু মেয়ে কোথাকার, ছেলেদের দেখলে মরে যাই টাইপ তাদের এক্সপ্রেশন। হাই ডিয়ার ইড্ডু। হোয়াট হ্যাপেন্ড হানি? প্রহর পকেট থেকে টিস্যু বের করে বারবার নিজের অধর মুছে যাচ্ছে। এদিকে মেয়েটি বেহায়ার মতো প্রহরের সামনে গিয়ে বারবার বলছে, I love you, Prohor, and I was totally feel. Stop there and get out from here. কিছু ডলারের নোট সেই মেয়েটির মুখের উপর ছুঁড়ে ফেলল প্রহর। মেয়েটা কিছু সময়ের জন্য স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল। তারপর ডলারের নোটগুলো কুড়িয়ে রুম থেকে বের হয়ে যায়। প্রহর মেয়েটাকে ভয়ানক কিছু একটা বলে ওয়াশরুম থেকে বের হয়ে সোজা হোটেলের নিচে চলে এলো। ড্রাইভারকে কল করলো। ড্রাইভার গাড়ি নিয়ে চলে আসে। প্রহর ড্রাইভার কাছ থেকে চাবি নিয়ে নিজেই ড্রাইভ করে চলল ফার্ম হাউসের দিকে। রাত 3টা। প্রহরের চোখে ঘুম নেই। এত ছোট রাত, অথচ আজ দীর্ঘ মনে হচ্ছে। কারণটা হয়তো বিশেষ বলি। কপালে স্লাইড করতে করতে প্রহর ভাবছে কারোর কথা। পরনে হলদে শাড়ি, এক চিলতে হাসি, অগ্নিমূর্তি, চোখ রাঙিয়ে তাকানো এমন একটি পুতুলের কথা ভাবছে সে। জীবন্ত একটি পুতুল সে দেখে এসেছে বাংলাদেশে। বিগত 15 দিন ধরে তার মনে হচ্ছে বাংলাদেশে সে বিশেষ কিছু রেখে এসেছে, এবং সেই বিশেষ কিছু হলো সেই জীবন্ত পুতুলটা। কিন্তু পুতুলটা বড় হিংস্র। সহজে কথার মায়াজালে বেঁধে ফেলা যায় না তাকে। তাই তো তার মনটা বিক্ষিপ্ত হয়ে আছে। সামান্য একটা মেয়ে প্রহর মির্জার আত্মসম্মানকে ভেঙে কুড়িয়ে দিয়েছে। এমন সময় মোবাইলে ফোন বেজে উঠল। টেবিলের ওপরে থাকা মোবাইলটা তুলে দেখলো ওর আম্মি নাফিজা কল করেছে। প্রহর স্বাভাবিকভাবেই কল রিসিভ করে বলল, হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কতবার বলবো আপনি আমাকে সালাম জানাবেন না, তারপরও আপনি সেই একই কাজ করেন। সালাম বিনিময়ে অনেক নেকি পাওয়া যায়। আমি সেই নেকি কুড়াতে চাই প্রহর। তাছাড়া আমি তোর মা, তোর উচিত আমাকে প্রথমে সালাম জানানো। বাট তুই। আই এম সরি, আসলে অন্য মনস্ক ছিলাম। প্রহরের জবাব শুনে ফোনের ওপাশ থেকে নাফিসা দীর্ঘশ্বাস শোনা গেল। প্রহর কিছু বলল না। অথয়ের কথা মনে আছে তোর? আবারও অথয়ের কথা কেন তুলছেন? অথয়ের কথা কেন তুলছি এটা আমার চেয়ে ভালো তুই জানিস প্রহর। আমি জানি না এবং জানতেও চাই না আম্মি। আপনি এবং বাবা মিলে ব্যাপারটা যদি আপোষে সেটেল করতে পারেন, দেন আমার সঙ্গে এই ব্যাপারে কথা বলতে আসবেন। প্রহর কল কেটে দিল। সব মন খারাপের মুহূর্তে একসাথেই আসতে হলো।
পুরনো ঘটনা মনের দৃশ্যপটে হানা দেয়। অথই তাতে দাঁত খিচিয়ে তাকিয়ে আছে প্রহরের দিকে, আর প্রহরের চোখে প্রশান্তির সুখ। গত 1 মাস ধরে যার জন্য প্রহরের চোখে ঘুম ছিল না, আজ সেই মানুষটি তারই চোখের সামনে বসে আছে। ঠিক সেদিনের মতো আজও তার একই চাহনি। পরনে হলদে শাড়ি, অগ্নিমূর্তি চোখ রাঙিয়ে তাকায়, সবটা আজও তার চোখে মুখে স্পষ্ট। প্রহরের মা নাফিসা এবং প্রহর অথৈর বাড়িতে উপস্থিত হয়েছে আজ। অথৈদের ড্রয়িং রুমে অথৈর মা বাবা, প্রহর এবং প্রহরের মা বসে আছে। তাদের সবার দৃষ্টির কেন্দ্রবিন্দু অথৈ। অথৈ প্রহরকে ওদের বাসায় দেখে যা রিয়াকশান দেখিয়েছে, আপাতত ওদের বাল্যকালের হওয়া বিয়ের খবর কি করে জানাবে তা নিয়ে সন্দিহান হয়ে পড়েছে অথৈর মা বাবা এবং নাফিসা। অথৈ, জি আন্টি। এদিকে এসো। নাফিসা অথৈকে কাছে ডাকলেন। অথৈ নাফিসার পাশে গিয়ে বসলো। প্রহর আর চোখে বারবার অথৈকে দেখছিল। তার মানে তার হৃদয়হরণী আর কেউ নয়, স্বয়ং অথৈ। মেয়েটাকে দেখেছিল প্রায় 10 বছর আগে, যখন ওদের বিয়ে। ওয়েট, তার মানে অথৈ ওর স্ত্রী। ও মাই গড, এতটা চেঞ্জ! গুলুমুলু অথৈ এতটা শুকিয়ে গেছে, তাই তো প্রথম দেখায় চিনতে পারেনি সে। প্রহরের বুক অস্বাভাবিকভাবে কাঁপছে। আজ যে এই বাড়িতে এলো, কেন এলো? অথৈর ব্যাপারটা সেটেল করার জন্য। কিন্তু এই অথৈ তার হৃদয়হরণী হবে কে জানতো? তার কৈশবকালের বউ যে অথৈ, সেটাও তো জানতো না। এখন কি করবে প্রহর? ডিভোর্সের কথা যেহেতু উঠেছে, তাহলে ডিভোর্স তো হবেই। প্রহর নিজের চোখে মুখে সর্ষে ফুল দেখছিল। নিজেকে এতটা অসহায় এর আগে কখনো লাগেনি। হুট করে প্রহর ওর আম্মিকে বলল, আম্মি বাড়িতে চলুন। প্রহর তাগাদা দিচ্ছে বিধায় নাফিসা ছেলের কথা দ্বিরুক্তি না করেই সকলের কাছ থেকে বিদায় নিয়ে বের হয়ে এলো। পুরো রাস্তা জুড়ে প্রহর চুপচাপ ছিল। নাফিসা সেদিকে মাথা ঘামালো না, কারণ তার ছেলে স্বাভাবিকতই ইন্ট্রোভার্ট। ফিরতে ফিরতে রাত হলো। বাড়িতে ফেরার পর প্রহর এবং তার মা ড্রয়িং রুমে এসে বসলো। নাফিসা লিজাকে ডাক দিয়ে 2 কাপ চা দিতে বলল। এমন সময় প্রহর ওর আম্মিকে ডেকে বলল, আম্মি, আমার অথৈকে চাই। প্রহরের কথায় নাফিসার মাথায় বাজ ভেঙে পড়ল যেন। মানে কি? যেই ছেলে আজ কয়েকটা বছর ধরে অথৈ নাম থেকে বাঁচতে চাইছে, আজ সেই ছেলে বলছে আমার অথৈকে চাই? সোফা ছেড়ে উঠে দাঁড়ালো নাজিফা। ছেলের সামনে গিয়ে দাঁড়িয়ে ছেলের মুখের দিকে তাকিয়ে ভাবমূর্তি বোঝার চেষ্টা করলো। আদেও কি তার ছেলে অথৈকে চাইছে, নাকি তার নিজের ভ্রম? নাজিফাকে অবাক করে দিয়ে প্রহর বলল, আম্মি, আপনি বললে এই বিয়েটা ভাঙবে না। কিন্তু বিকেলে যে আমি নিজে মুখে তোদের ডিভোর্সের কথা বলে এসেছি আলফাজ ভাইয়ের সামনে, তুই তো সামনেই ছিলি, তখন বারণ করলি না কেন? আমি কিছুই জানি না, ব্যাস আমার অথৈকেই চাই। আসল কথাটা চেপে গেল প্রহর। কিন্তু অথৈ তোকে পছন্দ করে না প্রহর। তোদের বিয়ের কথা শুনে কেমন রিয়াক্ট করবে কে জানে। ডিভোর্সের ব্যাপারে তো কেবল ওর বাবা মায়ের সঙ্গে কথা হলো। এক্ষুনি আলফাজ আঙ্কেলকে কল করে বারণ করেন, অথৈ যেন বিয়ের ব্যাপারে কিছুই জানতে না পারে। কিন্তু অথৈ যদি... আমি ম্যানেজ করে নেব আম্মি, আগে আপনি আলফাজ আঙ্কেলের সঙ্গে কথা বলুন। নাসিফা চিন্তিত ভঙ্গিতে কল করলেন আফজালকে। আফজাল কল রিসিভ করার পর নাফিসা শুধু এটুকু জানালো যে আপাতত বিয়ের ব্যাপারটা যেন অথৈকে না জানানো হয়। আফজাল বাদ সাধতে চাইলে নাফিসা শক্ত গলায় বলল, অথৈ আমার একমাত্র ছেলের বউ, বিয়েটা তো আর ছেলে খেলা নয়। ছেলে খেলা যদি ভাবতাম তাহলে প্রহরকে অন্য কোথাও বিয়ে করাতাম। সময় হলে অথৈ সব জানবে, তবে আমি ওকে জানাবো। সব জানার পর অথৈ যা সিদ্ধান্ত নেবে আমি এবং প্রহর দুজনেই মেনে নেব। আফজাল কল কেটে দিল। সাবিনা আফজালের মুখের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে? অথৈকে বিয়ের ব্যাপারে জানাতে বারণ করেছে। কিন্তু আগামীকাল যে পাত্রপক্ষ আসবে, তারা যদি অথৈকে পছন্দ করে, তাহলে তো বিয়ের দিন তারিখ নির্ধারণ করতে হবে। সাবিনার আফজাল দুজন আবারও দুশ্চিন্তার মাঝে পড়লেন। অথৈ আজ প্রহরকে দেখে কিছু বলেনি, কিন্তু রেগে গিয়েছিল যে সেটা ওর অভিব্যক্ত দেখে আন্দাজ করে ফেলেছিল ওর বাবা মা।
ছাদের চিলেকোটা ঘরে বসে আছে প্রহর, চোখে মুখে বিষাদের ছাপ, মলিন মুখখানা সবটাই আজ বিরহের ছাপ। প্রহর আনমনা হয়ে বলল, যার মুখ কখনো দেখতে চাইনি, যাকে নিয়ে কোনো সংসার করব বলে ভাবিনি, আজ তাকেই পাওয়ার জন্য আমার হৃদয় ব্যাকুল হয়ে পড়েছে। প্রেয়সীর জন্য আমার হৃদয় ব্যাকুলতার পেছনের কারণ বুঝে আমার বিয়ের সম্পর্কের টান ছিল, নয়তো এত এত মেয়ে এমপ্লয়ির সঙ্গে আমার উঠা বসা, কখনোই তো তাদের দিকে তাকানোর ইচ্ছে হয়নি। সেদিন অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে অথৈকে দেখার পরই কেন আমূল পরিবর্তন এলো আমার মধ্যে। অথৈ যে তাকে খুব সহজে মেনে নেবে না তা আজকের ঘটনা থেকে বুঝতে পেরেছে। চোখের সামনে একে একে সব ঘটনা ভেসে উঠেছে। অথৈর সঙ্গে তার প্রথমবারের মতো দেখা হওয়া, তারপর আজকের বিকেলের ঘটনা, সবটাই মনের দৃষ্টিপত্রে হানা দিচ্ছে। অতীত। স্যার একটা কথা বলবো? বলো। স্যার আমার বাথরুমের সমস্যা হচ্ছে, আগামীকাল ডিউটি পালন করবো ঠিক মতো। তোমার বাথরুম পেট কবে ঠিক ছিল? চাকরিতে জয়েন করার পর থেকে রোজ শুনতে হয়, স্যার আমার বাথরুম মানে পেটে সমস্যা। আর বাথরুমের সমস্যা বলো কেন? পেটের সমস্যা বলবে। জি স্যার, পেটের সমস্যা বলবো, কিন্তু কথা হলো স্যার আমার ছুটির প্রয়োজন, নয়তো এখানে ইজ্জতের দফারফা হয়ে যাবে। প্রহর তাকিয়ে দেখলো রফিকের চোখ মুখ লাল হয়ে আছে, হয়তো সত্যি ওর অস্বস্তি হচ্ছে। প্রহর হাতের ইশারায় রফিককে চলে যেতে বলল। রফিক কোনো মতে হাসি বিনিময় করে চলে যায়। সবেমাত্র জিমনেশিয়াম থেকে বের হয়েছিল প্রহর। গাড়ির কাছে এসে দাঁড়িয়েছিল প্রহর। ব্র্যান্ডেড স্লিভলেস ব্ল্যাক গেঞ্জি, 3/4 প্যান্ট, গলায় ইয়ারফোন, ঘরমাক্ত দেহ, বিন্দু বিন্দু ঘাম জমে আছে কপাল জুড়ে, ভেজা কপালে লেপ্টে আছে চুল। রাস্তায় অতিক্রম করার প্রত্যেকটা মেয়ে প্রহরকে দেখছে। প্রহর হেসে গাড়িতে বসলো, তারপর রওনা হলো ওর বাড়ির উদ্দেশ্যে। 10 দিন হলো ঢাকায় এসেছে প্রহর। ওর আম্মির সঙ্গে দেখা করতে যাচ্ছে। আমেরিকা থেকে আসার পর ওর আম্মির সাথে জাস্ট একবার দেখা হয়েছে, তারপর তাও আবার এয়ারপোর্টে। আমাদের নীল নেম প্লেটে বাড়িটির গেটের সামনে এসে হর্ন বাজাতে দারোয়ান গেট খুলে দিল। লনের কাছে আসতেই গাড়ি বন্ধ করে নেমে এলো প্রহর। বাড়িতে ঢুকতেই দেখা হলো ওর আম্মির সাথে। ওর আম্মি রান্নাঘরে কিছু একটা করছিল, তাকে দেখেই সেই কাজ ফেলে চলে এসেছে। দুপুরে কি খাবি? ভুনা খিচুড়ি আর মাংস। এই না গতকাল বললি তোর ওয়েট বেড়ে যাচ্ছে। নাজিফা হেসে ছেলের মাথায় হাত বুলিয়ে দিলেন। প্রহর নিজের রুমের দিকে চলে যায় আর নাজিফা তড়িঘড়ি করে রান্না বসায়। গোসল শেষ করে একেবারে অফিসে যাওয়ার জন্য তৈরি হয়ে বের হলো প্রহর। ডাইনিং টেবিলের কাছে আসতেই দেখলো ওর আম্মি টেবিলে নাস্তা সাজিয়ে রাখছে। প্রহর কিছুটা রাগ দেখিয়ে লিজাকে ডাকলো। লিজা হলো প্রহরের আম্মির হেল্পিং হ্যান্ড। লিজা এসে চুপচাপ দাঁড়িয়ে রইল প্রহর আম্মির পেছনে। প্রহর লিজার দিকে তাকিয়ে বলল, আম্মিকে এই কাজগুলো কেন করতে হলো? ম্যামকে আমি বারণ করেছিলাম, কিন্তু প্রহর বাদ দে না বাপ। বছরে 6 মাস তো বিদেশে পড়ে থাকিস তোরা বাপ ছেলেতে মিলে। তোদের হাতে গোনা কদিন কাছে পাই বল? তোদের একটুখানি খেদমত করতে পারলে আমার হৃদয়ের শকুন হয়। আম্মির কথার ওপর আর কোনো কথা বলল না প্রহর। নাজিফা ছেলের পাতে এক এক করে সব খাবার তুলে দিল। প্রহর প্লেটের দিকে তাকিয়ে দেখলো হাঁসের মাংস ভুনা, চালের গুঁড়োর রুটি, মিষ্টি দই। প্রহর মুচকি হেসে খাওয়ার মনোযোগ দিল। ছেলের খাওয়ার দৃশ্য দেখে নাজিফা মন ভরে উঠল। খুশিতে চিকচিক করছে তার চোখ। নাস্তা শেষ করে নাজিফা কাছ থেকে বিদায় নিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা হলো প্রহর। অফিসে ঢুকতেই একে একে সকল এমপ্লয় প্রহরকে সালাম জানাচ্ছে। প্রহর হেঁটে গিয়ে ওর কেবিনে ঢুকলো। চেয়ারে বসার পর বেল বাজালো। কিছুক্ষণ পর দরজা ঠেলে ভেতরে ঢুকলো ইশতিয়াক আহমেদ, প্রহরের অফিসের ম্যানেজিং ডিরেক্টর। হ্যালো স্যার। হাত বাড়িয়ে দুজন হ্যান্ডশেক করলো। প্রহর ইশতিয়াককে বসতে বলল। ইশতিয়াক চেয়ার টেনে বসলো। কটা মিটিং আছে আজ? নতুন এমপ্লয়ি নেওয়ার কথা ছিল, ইন্টারভিউ নেওয়া হয়েছে? আজ মিটিং নেই স্যার, তবে নতুন এমপ্লয়ি সিলেক্ট করা হয়ে গেছে। নতুনদের জয়েনিং আজই হয়েছে। আমার পিএ কোথায়? হিমানি তো আজ আসেনি। হোয়াট? আসেনি মানে কি? সে কি জানতো না আজ আমি অফিসে আসব? জানতো স্যার, কিন্তু হুট করে। মে কাম ইন স্যার।
দরজা নক করলো কেউ। ইশতিয়াক এবং প্রহর দরজার দিকে দৃষ্টিপাত করলো। প্রহরের পিয়ে হিমামি এসেছে। প্রহর দৃষ্টি নত করে বলল, ইয়েস, কাম ইন। অ্যান্ড মিস্টার ইশতিয়াক, ইউ ক্যান গো নাও। থ্যাংক ইউ স্যার। ইশতিয়াক কেবিন থেকে বেরিয়ে যায়। হিমানি এসে ডেস্কের সামনে দাঁড়িয়ে রইল। আমি অফিসে এসেছি 10 মিনিট হয়েছে। আমার পিএ হিসেবে তোমার উচিত ছিল আমার আগেই অফিসে আসা। স্যার রিক্সা পেতে দেরি হচ্ছিল। লেম এক্সকিউজ। নতুন কিছু বলো, এসবের দোহাই শুনতে এখন আর ভালো লাগছে না। কথাগুলো বলে প্রহর চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। ঠিক তখনই হিমানি অভাবনীয় কাণ্ড ঘটিয়ে ফেলল। প্রহরকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরল। পাগলের ন্যায় প্রলাপ বকছে। হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে। তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।